আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেহনুমা মোস্তফা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় কেড়ে নেওয়া বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী জাকেরকে বনানীতে দাফন, কয়েক দফা শ্রদ্ধা নিবেদন। করোনায় দেশে আরো 20 জনের মৃত্যু, ফল আসছে না অভিযানে, জরিমানায়ও মানুষকে বাধ্য করা যাচ্ছে না মাস্ক পরায়। গণতান্ত্রিক পথে এগোচ্ছে দেশ, দাবি আওয়ামী লীগের। ডাক্তার মিলনের আত্মাহুতির মর্যাদায় আরেকটি গণ অভ্যুত্থানের আহ্বান বিএনপির। উত্তাপ কমেছে সবজির বাজারে, আলু পেঁয়াজের দর এখনো চড়া, আরেক দফা দাম বাড়ার অপেক্ষায় সয়াবিন তেল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাংস্কৃতিক ব্যক্তিত্ব বরেণ্য অভিনেতা ও মুক্তিযোদ্ধা আলী জাকের চিরনিদ্রায় শায়িত হলেন রাজধানীর বনানী কবরস্থানে। বাদ আসর সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনেও। আলী জাকের 1972 সালে মুনীর চৌধুরীর কবর নাটকে প্রথম অভিনয়। বহুব্রীহি, আজ রবিবার সহ বহু নাটকে তার অভিনয়ের মুনশিয়ানা দর্শকের হৃদয় ছুঁয়েছে। মুখে বিষাদের হাসি, কাট নিগ্রো, কাট স্পার্টাকাস, লং শট। মঞ্চেও আলী জাকের এক শক্তিমান অভিনেতার নাম। মঞ্চে যে চরিত্রের ভিতরে ঢুকে একটা বুঙুদ হয়ে যাওয়ার ব্যাপার আছে আর কি। আমার মনে হয় দ্যাটস দ্য গ্রেটেস্ট ইনটক্সিকেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। একই সঙ্গে তিনি দেশীয় বিজ্ঞাপন শিল্পের এক পুরোধা ব্যক্তিত্ব। বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক 360-র কর্ণধার আলী জাকের ছিলেন নাগরিক নাট্য সম্প্রদায়ের সভাপতি ও মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি। পেয়েছেন 21শে পদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদক সহ অনেক পুরস্কার ও সম্মাননা। দরজার ফুটি দিয়ে মতি তাকিয়ে আছে, আমি ওকে একটা চর মেরে আসি। বেশ কয়েক বছর ধরেই ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন গুণী এই শিল্পী। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করা এই সৈনিক অবশেষে হেরে যান মহামারী কোভিডের কাছে। সব মায়ার বাঁধন ছিঁড়ে শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শেষ শ্রদ্ধা জানাতে সকালে তার মরদেহ নেওয়া হয় মুক্তিযুদ্ধ জাদুঘরে। যদি আমাকে জিজ্ঞেস করতাম আমি কে বলো তো, আমার বউ। আর লিফটে করে যখন ওকে শেষ নিয়ে যাচ্ছে হসপিটালে, তখন আমাকে খুঁজছে, ওর পাশে আমি সারাক্ষণ আছি, এটা ওর জন্য খুব একটা স্বস্তির জায়গা। চিরকাল আলী জাকের শরিত হবেন তার মঞ্চের অসাধারণ কলাবিদ্যার জন্যে, অনর এবং অবিচল থাকা মুক্তিযুদ্ধের আদর্শের জন্য। আমরা জাকেরকে মনে রাখবো একজন সত্যিকারের মুক্তিযোদ্ধা শিল্পী হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে। তাকে দেখতে গেছিলাম, তো উনি আমার হাতটা ধরে বললেন যে আই এম রিয়েলি টাচড। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বরেণ্য এই শিল্পীকে দেয়া হয় গার্ড অফ অনার। বাদ আসর নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় গুণী এই শিল্পীকে। দৈহিক প্রয়াণ হলেও শিশুসুলভ সারল্যের অধিকারী বুদ্ধিদীপ্ত আলী জাকের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন তার সৃজনশীল কাজ দিয়ে। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। করোনায় দেশে আরও 20 জনের মৃত্যু হয়েছে, তাদের 17 জন পুরুষ এবং নারী 3 জন। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,544 জনে। নতুন করে 2,273 জন সহ মোট শনাক্ত 4,58,711 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 16,378 জনের। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 27,29,580 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.88%, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.43%, সুস্থতার হার 81.46%। এদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 2,223 জন। এ নিয়ে করোনা থেকে মোট সুস্থ হলেন 3,73,676 জন। অভিযান জরিমানা করেও মানুষের মাস্ক ব্যবহার বাড়ানো যাচ্ছে না। মাস্ক ব্যবহারে অনীহা রয়ে গেছে মানুষের মধ্যে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিনামূল্যে কাপড়ের 3 স্তরের মাস্ক
সরবরাহ ও গণপরিবহন সহ সর্বত্র মাস্ক ব্যবহার না করলে সেবা দেওয়া হবে না, এই বিষয়টি নিশ্চিত করতে হবে। করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণ যেমন বাড়ছে, তেমনি মৃত্যুর হারও বাড়ছে। করোনার সংক্রমণ ঠেকাতে মাস্কের ব্যবহার বাড়ানো জরুরি। অথচ শহরের যে কোনো জায়গায় একটু খেয়াল করলেই চোখে পড়বে মাস্ক ছাড়াই মানুষের চলাচল। কেউ মাস্ক ছাড়াই ঘর থেকে বের হচ্ছেন, আবার কেউ মাস্ক পকেটে ঢুকিয়ে পথ চলছেন। অনেকে আবার থুতনির নিচে মাস্ক ঝুলিয়ে রাখছেন। মাস্ক ব্যবহারের এমন অনীহা কেন জানতে চাইলে শুরু হচ্ছে অজুহাতের ফুলঝুরি। আমি মনে করি সবারই সবসময় মাস্ক পরা উচিত। আপনি নিজেই পরেন? আমি নিজেই পরি না। মাছ আছে ব্যবহার করে নেই। মাস্ক পরেন নাই কেন? মিস হয়ে গেছে, মনে ছিল না আনতে, ভুলে গেছি। রাত ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। এইটা আসলে ব্যাঠিক, এইভাবে উচিত না আর কি। মাস্ক আছে স্যার, হাত মুখ ধুচ্ছি তো, হাত মুখ ধুচ্ছি শুরু হইলে আর কি করে। প্রাথমিকভাবে করোনার সংক্রমণ থেকে মুক্তি পেতে 3 স্তরের মাস্ক ব্যবহার জরুরি। সেজন্য জনগণকে সচেতন করতে আরও উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে বিত্তহীন দরিদ্রদের বিনামূল্যে মাস্ক সরবরাহ করা যেতে পারে বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। গণপরিবহন সহ সর্বত্র মাস্ক না পরলে সেবা দেয়া হবে না, এই বিষয়টিকে নিশ্চিত করা দরকার। যদি সবগুলো কাজ একত্রে করা যায় তাহলে মানুষজন মাস্ক পরতে উৎসাহিত হবে। সরকারি তথ্যমতে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে 219 জন মৃত্যুবরণ করেছেন। 15,279 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠায় ডাক্তার শামসুল আলম খান মিলন আত্মাহুতি দিলেও তার স্বপ্ন এখনো পূরণ হয়নি মন্তব্য করেছেন বিএনপি নেতারা। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশে আরেকটি গণ অভ্যুত্থানের আহ্বান তাদের। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন যে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়ে গেছেন ডাক্তার মিলন, সেই গণতান্ত্রিক অগ্রযাত্রার সঠিক পথে রয়েছে বাংলাদেশ। স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহানায়ক ডাক্তার মিলনের 30তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ চত্বরের সমাধি এবং টিএসসির মিলন চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। 90 সালের 30শে নভেম্বর স্বৈর শাসকের গুলিতে প্রাণ দেয়া মিলনের সেই স্বপ্নের পথে কতটা হাঁটতে পেরেছে বাংলাদেশ? তার লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ক্ষুধামুক্ত বাংলাদেশ, ভোটের অধিকারের বাংলাদেশ, ভাতের অধিকারের বাংলাদেশ। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে বর্তমানে ডাক্তার মিলনের সেই স্বপ্ন আজকে এখনো পূরণ হয়নি। এই গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতার অংশ হিসাবে আমরা এখন এগিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি একদিন বাংলাদেশের গণতন্ত্র আরও পূর্ণতা পাবে। স্বৈরশাসনের বিরুদ্ধে চিকিৎসক মিলনের আত্মাহুতির 30 বছর পরও সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার অর্জন নিয়ে কাটেনি দ্বিধাবিভক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে উনি যে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, সেই লক্ষ্য পূরণ হয় নাই। বরঞ্চ গত 13 বছরে এরকম বহু মানুষ শহীদ হয়েছে ডক্টর মিলনের মতো এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে। অধিকার আমরা সম্পূর্ণভাবে আদায় করতে পেরেছি, আমরা সে কথা বলবো না। তবে মানুষের গণতান্ত্রিক অধিকার মানে মানুষকে পুড়িয়ে হত্যা করা নয়, মানুষের গণতান্ত্রিক অধিকার মানে হরতালের নামে মানুষকে জিম্মি করা নয়। ছাত্র সংগঠনের নেতারাও বলছেন, স্বৈরাচার সরকার পতনের পর দেশ বহুদূর এগোলেও ডাক্তার মিলনের স্বপ্ন শতভাগ পূরণ হয়নি। স্বৈরাচার এরশাদের ধারাবাহিকতা এখন চলছে। বর্তমানে মত প্রকাশের স্বাধীনতা নেই। মিলনের যে রক্ত, সেটা কিন্তু কোনো সময় বৃথা যায় না, কারণ তার রক্তের বিনিময়ে কিন্তু আজকে আমরা গণতন্ত্রের পথে কিন্তু আমরা হাঁটছি। 1990 সালের এই দিনে স্বৈরাচার বিরোধী উত্তাল আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গুলিতে নিহত হন ডাক্তার মিলন। সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ত্বরান্বিত হয় এরশাদের সামরিক সরকারের পতন। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর 3টি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় যারাই জড়িত থাকুক কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ধানমন্ডিতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সম্প্রতি রাজধানীর 3টি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলেছেন মির্জা ফখরুল। ঘটনাটি রহস্যজনক তো বটেই, তবে রহস্যের পিছনে কারা আছে
সেটা খতিয়ে দেখা হচ্ছে। দেশের শান্তি বিনষ্টের কোনো ষড়যন্ত্রই এর পেছনে আছে কিনা সেটা তদন্তের পর বেরিয়ে আসবে। এর সাথে যে বা যারা জড়িত তাদের কাউকে রেহাই দেয়া হবে না। সরকার বস্তিবাসী অসহায় মানুষের পাশে না থাকলেও বিএনপি সবসময় পাশে থাকবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি অভিযোগ করেন, উন্নয়ন নয়, দেশে চলছে দুর্নীতির মহোৎসব। সকালে রাজধানী মিরপুরে কালশী এলাকায় আগুনে পুড়ে যাওয়া বস্তি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আরও বলেন, বিএনপি জনগণের দল, তারা সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করছে। তার মতে, জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে দেশের কোনো সমস্যার সমাধান হবে না। এদিকে বিএনপি ভাইস চেয়ারম্যান ডাক্তার জাহিদ হোসেন বলেন, সরকারের কথা আর কাজে মিল নেই, তারা দেশের নয় নিজেদের উন্নয়নে ব্যস্ত বলেও মন্তব্য করেন তিনি। এর আগে কালশীতে আগুনে পুড়ে সব হারা বস্তিবাসীদের মধ্যে জামা কাপড় ও খাবার বিতরণ করেন বিএনপি নেতারা। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকে গণতন্ত্র মানে স্বৈরতন্ত্র, গণতন্ত্র মানে গুম, গণতন্ত্র মানে মানুষের ঘর বাড়িতে আগুন, গণতন্ত্র মানে আজকে হত্যা, ধর্ষণ এবং সবচেয়ে বড় হচ্ছে লুটপাট। আমাদের একটাই এখন সমাধান, সেটি হলো একটা জনগণের সরকার প্রতিষ্ঠা যতদিন না হবে ততদিন বাংলাদেশের কোনো সমস্যারই সমাধান হবে না। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা হতাশা হবেন না, আপনারা কোনোভাবেই নিরাশ হবেন না। শীতের সবজির আধিক্য বৃদ্ধির সাথে বাজারে উত্তাপও কমতে শুরু করেছে। এখন বেশিরভাগ সবজির কেজি 40 টাকার আশেপাশে। তবে ব্যতিক্রম আলু, দাম এখনো কমেনি। এদিকে আরেক দফা দাম বাড়ার অপেক্ষায় সয়াবিন তেল। নভেম্বরের শেষ সপ্তাহে এসে বাজারে শীতের সবজির কমতি চোখে পড়ে না, যার ফলাফল দাম কমেছে বেশিরভাগ সবজির। গরমের সবজির দাম একবারে নর্মাল, ধরেন 30 থেকে 40 টাকা, 20 টাকা পাওয়া যায় গরমের সবজিটি। আর শীতের সবজিটি যেমন কপি আছে, যেমন 40 টাকা পিস, 30 টাকা পিস। আগের চেয়ে একটু কমছে, 10 টাকা 20 টাকা কেজিতে কমছে। শীতকালে যতটা কমার কথা ছিল ততটা কমে নাই, এখানে প্রচুর দাম জিনিসের। সব ধরনের সবজির দাম যখন কমেছে তখন ব্যতিক্রম আলু। বলা যায় আলু যেন নিজের মূল্যই ধরে রেখেছে। আলু আপনার 45 টাকা বেচতেছি, দাম বেশি। এখন যেরকম কিনছি সেরকম বেচতেছি, 40, 45, 42 এরকম কিনছি। কেজি 45 আর পাল্লায় নিলে 42। তবে বাজারে কিছু সবজির দাম এখনো বেশি। বাজারে সংযোগ হওয়া নতুন আলুর কেজি 130 টাকার আশেপাশে। সবজি সবচেয়ে দাম কম বর্তমানে। এই যে নতুন আলু আজকে বাইর হয়েছে, এই 130 টাকা কেজি ব্যস্ত। নতুনটা হয়েছে 140, ধরেন 150। ডাল, মশলাজাত পণ্যের দাম নতুন করে বাড়েনি, তবে সয়াবিন তেলের দাম বৃদ্ধির আভাস মিলছে। কোম্পানিরা বলতেছে তেলের দাম বাড়াবে, প্রতি লিটার 2 টাকা, 3 টাকা, 5 টাকা, এহক কোম্পানির এহক রকম। আগে আমরা 1 লিটার তেল বেচতাম হলো আপনার 105 টাকা, তারপর 10 টাকা, এখন 15 টাকা। এখন শুনতেছি যে তেলের দাম নাকি আরও বাড়বে। ডিসেম্বরে সবজি সরবরাহ আরও বাড়বে, তাই সামনে সবজির দাম আরও কমবে বলছেন দোকানিরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। ম্যারাডোনার শেষকৃত্য শেষ হয়েছে। ডিয়েগো ম্যারাডোনার শেষকৃত্য গতকাল আর্জেন্টিনার স্থানীয় সময় বিকেলে স্বজন আর বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় এই অনুষ্ঠান। পরিবারের অনুরোধে বুয়েন্স আয়ার্সের বেল্লা ভিস্তা কবরস্থানে বাবা মার পাশেই সমাহিত হন ফুটবলের এই কিংবদন্তি। করোনার কারণে শেষকৃত্যের অনুষ্ঠানটাও হয়েছে সাদামাটা। স্বজনদের সঙ্গে উপস্থিত ছিলেন শুধুমাত্র বন্ধুরা। বুয়েন্স আয়ার্সের প্রেসিডেন্সিয়াল ভবন কাসা রোসাদায় রাখা এই কফিনেই চিরনিদ্রায় শুয়ে ম্যারাডোনা। 1986 সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে দেশবাসীর কাছে এতদিন ঈশ্বরতুল্য হয়ে বেঁচেছিলেন এই কিংবদন্তি ফুটবলার। বুধবার হার্ট অ্যাটাকে মারা যাওয়ার 2 সপ্তাহ আগে মস্তিষ্কে তার সফল অস্ত্রোপচার হয়েছিল। ছাড়াও পেয়েছিলেন হাসপাতাল থেকে। নাপোলি ও বোকা জুনিয়র্সের সাবেক তারকা হয়তো ভেবেছিলেন পার পেয়ে গেলেন এবারও, কিন্তু জীবনের প্রতিটি সময় নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের স্বভাবসুলভ আচরণে মগ্ন থাকা আর অ্যালকোহলে আসক্তি কাল হলো তার। 60 বছর বয়সে যেতে হলো না ফেরার দেশে। ম্যারাডোনার মরদেহ বলে কথা। প্রিয় ফুটবলারকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে করোনার সংখ্যা উপেক্ষা করেই প্রেসিডেন্ট প্যালেসের সামনে সমবেত লাখো ভক্ত সমর্থক। সবারই চোখে জল, হাতে ফুল।
কারো পরনে 10 নম্বর জার্সি, কারো আবার ম্যারাডোনার ছবি সম্বলিত পোশাক। ভিড় ঠেলে এগুতে না পারা অনেকেই প্রিয় মানুষটিকে দূর থেকে হাওয়ায় ছুঁড়ে দিয়েছেন চুমু। 1 কিলোমিটারের চেয়ে লম্বা লাইন সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছে আর্জেন্টাইন পুলিশ। এক পর্যায়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাসও ছুটতে হয়েছে তাদের। আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধান আলবার্তো ফার্নান্দেজ চেয়েছিলেন প্রেসিডেন্ট প্যালেসের কবরস্থানে রাষ্ট্রনায়কদের সমাধির পাশেই সমাহিত করা হোক এই জাতীয় বীরকে। প্রস্তাবটাও দেয়া হয়েছিল তার পরিবারকে। হয়তো ম্যারাডোনার ইচ্ছে ছিল বলেই বুয়েনোস আয়ার্সের বেল্লা ভিস্তা কবরস্থানে বাবা মায়ের পাশে চিরসমাহিত হলেন ফুটবলের এই কিংবদন্তি। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। শীতের আগমনের সাথে সাথে সবুজে ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করেছে অতিথি পাখিরা। নানান প্রজাতির এই অতিথিদের কলকাকলিতে মুখর এখন জাবি ক্যাম্পাস। লেকের পানিতে এদের ডুবসাঁতার এবং এদিক ওদিক উড়ে বেড়ানোর দৃশ্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা। আরিফুল ইসলাম মাসুমের তোলা ছবিতে জাহাঙ্গীর আকন্তের রিপোর্ট, সাথে ছিলেন সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিন। সবুজ প্রকৃতির নৈসর্গে ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার শীত জেঁকে বসার আগেই পাখির কিচিরমিচির শব্দ। ক্যাম্পাসের জলাশয়ে লাল পদ্মের ফাঁকে পোকার সরালি পাতারি সহ নাম জানা অজানা পাখির কিলবিল। শান্ত ক্যাম্পাসের লেকগুলোতে মনের আনন্দে ডুব সাঁতারে মেতে উঠছে, উড়ে বেড়াচ্ছে দল বেঁধে আকাশের বুকে। করোনার কারণে ক্যাম্পাস বন্ধ, প্রবেশ নিষিদ্ধ থাকায় আনাগোনা নেই পাখি প্রেমীদের। তা অতিথি পাখিদের মনিচ্ছামতো উড়াঘোরার বাড়তি সুযোগ করে দিয়েছে। গাছের ডাল, মাঠ আর লেকের পানি সবখানেই সাইবেরিয়া সহ শীতপ্রধান বিভিন্ন দেশ থেকে আসা এসব অতিথি পাখির অভয়ারণ্য। এদের সাথে নিবিড় সম্পর্ক এখানকার প্রকৃতি, পরিবেশ আর শিক্ষার্থীদের। এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে ক্যাম্পাস যথেষ্ট নির্জন, পাখি আসছেও বেশি সংখ্যক। ছাত্রছাত্রীরাই আছে এখানে, তো ওরা খুব স্বাচ্ছন্দ্যে এবার বিচরণ করছে। এই বছরটা দেখা গেছে যে একটু অন্যরকম, পাখিদের জন্য এবং আমাদের জন্য অনুভূতির ব্যাপারটা আলাদা। জলাশয়ে কম দূষণ এবং ক্যাম্পাস নীরব থাকায় এবার পাখিরা আগেই চলে এসেছে বলে জানান পাখি বিশেষজ্ঞ ডক্টর মনোয়ার হোসেন। পাখি যে জন্য আসছে সেটা হচ্ছে একটু উত্তাপ পাওয়ার জন্য, উষ্ণতা পাওয়ার জন্য শীতের জায়গা থেকে, আর এটা হচ্ছে খাবারের জন্য। আর থার্ড যে কারণটা ছিল সেটা হচ্ছে যে আপনার ভিজিটর বেশি আসার জন্য যে উত্তক্ত হতো সেটা কিন্তু এখন হচ্ছে না। তো সব কিছু মিলে কিন্তু পাখি যে আসা এবং দীর্ঘমেয়াদী থাকার যে একটা কমফোর্ট জায়গা বা কমফোর্ট পরিস্থিতি, পরিবেশ, সেটা কিন্তু এখন আছে। সেটা একটা বড় কারণ পাখি একটু আগে আসা, এবং অনেক এসছে। আমরা আশা করছি আগামী শীতে বা ডিসেম্বর, জানুয়ারি আরও বেশি আসবে। করোনার সময় ক্যাম্পাস বন্ধ থাকায় এবং দর্শনার্থী না থাকায় গত বছরের চেয়ে পাখির সংখ্যা এবার আরও বেড়েছে বলে মনে করেন পাখি বিশেষজ্ঞরা। পাখিরা নিরাপদে থাক এবং আপন নিরে ফিরে যাক, এমনটাই প্রত্যাশা তাদের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। প্রথম দফায় 25টি পৌরসভা নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে 105টি ফর্ম বিক্রি করেছে আওয়ামী লীগ। শনিবার বিকালে গণভবনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত হবে। এর আগে মঙ্গলবার থেকে সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ফর্ম বিক্রির কার্যক্রম শুরু হয়। নিয়ম অনুযায়ী পৌর মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে, তাই তৃণমূল থেকে 3 জনের নাম পাঠানোর নির্দেশনা দেয় আওয়ামী লীগ। এক্ষেত্রে স্বেচ্ছাচারিতার অভিযোগ করছেন ফর্ম কিনতে আসা প্রার্থীরা। মাগুরা ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের মাগুরা সীতারামপুর বড়খড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 যুবক নিহত হন। পুলিশ জানায় 3 মোটরসাইকেল আরোহী জাগলা এলাকা থেকে শহরের দিকে ফিরছিলেন। বড়খড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলে এবং অন্যজন হাসপাতালে মারা যান। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক। কুমিল্লায় মোটরসাইকেলে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে কভার্ড ভ্যান চাপায় নিহত হয়েছে 2 বন্ধু। শুক্রবার বিকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় এই দুর্ঘটনা হয়। 3 বন্ধু একটি সামাজিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে তাদের ধাক্কা দেয় একটি কভার্ড ভ্যান।
বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে প্রতিহতের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। চট্টগ্রাম বিমানবন্দরের প্রবেশ মুখের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। শুক্রবার সকালে মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর নেতৃত্বে নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি বলেন, মৌলবাদী মামুনুল হককে চট্টগ্রামে ঢুকতে দেয়া হবে না। একই ইস্যুতে দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা চট্টগ্রাম হাটহাজারী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। তবে শুক্রবার সকালেই মাওলানা মামুনুল হক হাটহাজারী পৌঁছান বলে দাবি করেন হেফাজতের নেতাকর্মীরা। যদিও পার্বতী স্কুল মাঠে ৩ দিনের তাফসিরুল কোরআন মাহফিলে নির্ধারিত বক্তব্য দেননি তিনি। বসানো হয়েছে পদ্মা সেতুর ৩৯তম স্প্যান। দৃশ্যমান হলো সেতুর ৫,৮৫০ মিটার। বাকি রয়েছে আর মাত্র 2টি স্প্যান। পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া অংশে 10 ও 11 পিলারে বসানো হয় এই স্প্যানটি। 38তম স্প্যান বসানোর 6 দিনের মাথায় 39তম স্প্যানটি বসানো হয়েছে। চলতি নভেম্বর মাসে এ নিয়ে সেতুতে মোট 4টি স্প্যান বসানোর কাজ সম্ভব হলো। মূল সেতুর মোট 41টি স্প্যানের মধ্যে বাকি রইল আর মাত্র 2টি স্প্যান বসানোর কাজ। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, ডিসেম্বর মাসে 11 ও 12 নম্বর পিয়ারে 40তম স্প্যান 2E ও 12 ও 13 নম্বর পিয়ারে 41তম স্প্যান 2F বসানোর পরিকল্পনা রয়েছে। পদ্মা সেতুতে মোট 42টি পিলারে বসানো হবে 41টি স্প্যান। সেতুর দৈর্ঘ্য 6150 মিটার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ আবু নাসেরের স্ত্রী শেখ রাজিয়া নাসেরের কবর জিয়ারত করেছে খুলনা জেলা আওয়ামী লীগের নেতারা। বাদ জুম্মা বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ নেতারা। পরে 75-এর 15 আগস্ট শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান তারা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নূর আলম মিয়া। গত 16 নভেম্বর রাতে রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান পরিবার হারা বঙ্গবন্ধু কন্যার অভিভাবক শেখ রাজিয়া নাসের। সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী শিশু নিপীড়ন ও বিচারহীনতার বিরুদ্ধে গণপ্রতিরোধের আহ্বান জানিয়েছেন প্রগতিশীল নেত্রীরা। দেশের প্রতিটি জেলায় মাসব্যাপী নারী সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় নারী গণসমাবেশের আয়োজন করে প্রগতিশীল নারী সংগঠন সমূহ। আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, নারী পুরুষের সর্বাত্মক প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব। ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতার সাথে যুক্তদের শাস্তি নিশ্চিত, গ্রামীণ সালিসের মাধ্যমে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য এবং শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে নারী নির্যাতন বিরোধী সেল কার্যকর সহ 11টি দাবি বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। এর আগে একটি বিক্ষোভ মিছিল শাহবাগের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এখনো হদিস মেলেনি সাতক্ষীরায় ঘুমন্ত মায়ের পাশ থেকে উধাও হওয়া 11 দিনের শিশুটির। সন্তানকে হারিয়ে অনেকটাই নির্বাক মা ফাতেমা খাতুন। এদিকে ওঝার কথায় গ্রামের মানুষ বিশ্বাস করতে শুরু করেছে শিশুটিকে জিনে নিয়ে গেছে। সাতক্ষীরা থেকে আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। 2 বছর আগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার শাহপুর গ্রামের সোহাগ হোসেনের সাথে বিয়ে হয় নানির বাড়িতে আশ্রিতা ফাতেমা খাতুনের। শ্বশুরবাড়িতে বনিবনা না হওয়ায় স্বামীকে নিয়ে সদর উপজেলার হাওয়াখালী গ্রামে নানির বাড়িতেই আবারও আশ্রয় নেয় ফাতেমা। 11 নভেম্বর তাদের কোল জুড়ে আসে সোহান। 26 নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বাড়ির বারান্দায় নবজাতক ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন মা, কিন্তু ঘুম থেকে জেগে দেখেন ছেলে উধাও। ফার্স্টে দেখবার বাচ্চা নেই, আমি উঠে সবাইকে জিজ্ঞাসা, আমার নানিরা জিজ্ঞাসা করছে যে আমার বাচ্চা কই। তখন আমার নানি বসে দাগ কেড়ে নিয়েছে। কাল থেকে এই পর্যন্ত খোঁজাখুঁজি চলতেছে, কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর ছেলের সন্ধান না পেয়ে ওঝার কাছে যান তারা। গ্রাম্য ওঝা জানান তাদের সন্তানকে জিনে নিয়েছে। প্রত্যন্ত গ্রামের সহজ সরল মানুষগুলো বিশ্বাস করে বসে সে কথায়। আর আমাদের বাড়ি ঘর বাড়ি যেখানে যা ছিল আমরা সব জায়গায় খোঁজ করেছি, বিজলি গাদা মুরগির গোড়া পর্যন্ত আমরা সব জায়গায় খোঁজ করি। যে জেনারা নেগেল বাচ্চা ভালো আছে। জামাইটা আবার আমাদের পুকুরে গোসল করে, তাহলে কি ব্যাপারটা
তো কিছু বাচ্চা ভালো রয়েছে যেমন কয়েকদিন পরে আছে দেখি দেখতে ঘটনাস্থল ঘুরে দেখেছে পুলিশ। শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন তারা। তার অভিভাবক সহ তাদেরকে বলা হয়েছে যে আপনার আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তদুপরি আমরা এই বিষয়টা নিজেরাও তদন্ত করে দেখতেছি। সুস্থ অবস্থায় মায়ের কোলে ফিরবে সন্তান, এ অপেক্ষায় এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানাতে খাগড়াছড়িতেও করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় কঠোর প্রশাসন। তবে জরিমানা করেও বাধ্য করা যাচ্ছে না মাস্ক পরাতে, ফলে করোনার সংক্রমণ বাড়ার শঙ্কা বাড়ছে এ জেলায়। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লর রিপোর্ট। সম্প্রতি করোনার প্রকোপ আবারও বেড়ে যাওয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। তারপরও রাস্তাঘাটে অনেকেই মানছেন না তা। খাগড়াছড়ির হাটবাজারে চলছে মাস্ক না পরার প্রতিযোগিতা। তবে মানুষকে বাধ্য করতে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও অর্থদণ্ড। তারপরও নানা অজুহাতে নিয়ম মানছে না সাধারণ মানুষ। মাস্ক পরো না কেন? আমি করিনি, মাস্ক পরে আমি যদি বলি আপনাকে মাস্কের দাম এটা 200 টাকা, আপনি তো বুঝবেন না। মাস্ক পরা ছিল, নাস্তা খাই আইছি মাত্র, এর জন্য খুলে রাখছিল পকেটে, দিতে মনে নেই। কাজ করছি তো এর লেগে আর সমস্যা নাই, আর বলতো না আর বলতো না। মাস্ক ব্যবহার বাধ্য করতে আগামীতে আরও কঠোর হওয়ার আভাস দিয়েছে প্রশাসন। নিজেই যেন সচেতন থেকে বা বাসা থেকে বের হন এবং বাসায় ঢুকেন। আমরা সবভাবেই চেষ্টা করতেছি করোনার প্রাদুর্ভাব যাতে কমানো যায়। সরকার এবং সরকারের পক্ষ থেকে স্থানীয়ভাবে স্থানীয় প্রশাসন আমরা সারাদিন রাত কাজ করে যাচ্ছি। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে করোনা প্রতিরোধ কমিটি সক্রিয় আছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। মাস্ক ছাড়া কোনো সেবা পাওয়া যাবে না। সরকারি বেসরকারি সাহিত্য সব প্রতিষ্ঠানে লোকজন অবশ্যই মাস্ক পরে আসতে হবে। যেখানে লোক সমাগম বেশি সেখানে যখন মাস্ক পরা নিশ্চিত করা হয়, তাহলে আমরা যে দ্বিতীয় পর্যায়ের যে করোনা সংক্রমণ আসছে সেটা মোকাবেলা করতে সমর্থ হব। মাস্ক না পরায় খাগড়াছড়িতে গত 8 দিনে 1300 জনকে অর্থদণ্ড দিয়েছে প্রশাসন। কোথায় আছে? বাংলা ভিশন নিউজ ডেস্ক। বন্ধ হওয়ার শঙ্কায় পাবনা সুগার মিল। উৎকণ্ঠায় মিলের কর্মকর্তা কর্মচারী, আখ চাষি ও ব্যবসায়ীরা। শ্রমিক কর্মচারীরা বলছেন মিল বন্ধ হলে পথে বসবেন তারা। সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে তারা। আকিনুল ইসলাম রেমনের পাঠানো রিপোর্ট। ঈশ্বরদীর পাবনা সুগার মিলের সাথে জড়িত কয়েক হাজার আখ চাষি। মিলটিকে ঘিরেই এলাকায় ব্যাপকভাবে আখের চাষ করেন চাষিরা। ব্যাংক ও মিল থেকে ঋণ নিয়ে উৎপাদিত আখ দিয়েই শোধ করেন দেনা। 25 ডিসেম্বর থেকে আখ কাটার উপযোগী সময়। আশায় বুক বেঁধেছেন কৃষকরা, কিন্তু মিল বন্ধ হওয়ার খবরে দুশ্চিন্তায় তারা। বন্ধ হয়ে গেলে আমার সন্তানটার লেখাপড়া অনিশ্চিত হয়ে যাবে। আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে আমরা রাস্তায় বসে যাব। একটা ছেলে মেয়েকে কিভাবে আমি চালাবো, তাদের লেখাপড়া খরচ, বাসা বাড়ি ভাড়া। অন্যদিকে পাবনা সুগার মিলে কর্মরত প্রায় 650 শ্রমিক কর্মচারীর বেতন বাবদ মিলের কাছে পাওনা 6 কোটি টাকা। 6 মাস ধরে বেতন পাচ্ছেন না তারা। এর মধ্যে মিল বন্ধ হওয়ার গুঞ্জনে হতাশ তারা। মেল যদি বন্ধ হয় আমরা একদম পথে বসে যাব। অন্যান্য ফসলের থেকে এই আখ চাষের উপর যে ক্ষতিটা হবে তা কোনো সময় পুষে নেওয়া সম্ভব না। মিলটি চালু রাখতে নানা কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। দয়া করে জনগণের স্বার্থে, কৃষকের স্বার্থে এই প্রতিষ্ঠান যেন বন্ধ না করেন। আমরা এই দাবি যদি পূরণ না হয়, আগামী 28 তারিখে রেলগেটে আমাদের মানববন্ধন কর্মসূচি আছে সকাল 10টায়। আশা করি জননেত্রী শেখ হাসিনা এই দাবিগুলো মেনে নেবেন। যদিও সুগার মিল কর্তৃপক্ষ জানিয়েছেন মিল বন্ধ হওয়ার অফিসিয়াল কোনো খবর নেই তাদের কাছে। বন্ধের কোনো নির্দেশনা নাই। মিল যাতে চলে সেইভাবে আমার কারখানার কাজ করা বা আদার যে কাজ এগুলো সবই কিন্তু চলমান আছে। 1992 সালে প্রতিষ্ঠিত পাবনা সুগার মিল উৎপাদনে যায় 1996 সালে। গত মৌসুমে এই মিলে চিনি উৎপাদন হয় 6521 টন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনায় কেড়ে নেওয়া বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী জাকেরকে বনানীতে দাফন, কয়েক দফা শ্রদ্ধা নিবেদন। করোনায় দেশে আরো 20 জনের মৃত্যু, ফল আসছে না অভিযানে, জরিমানায়ও মানুষকে বাধ্য করা যাচ্ছে না মাস্ক পরায়। গণতান্ত্রিক পথে এগোচ্ছে দেশ, দাবি আওয়ামী লীগের। ডাক্তার ভিলনের আত্মাহুতির মর্যাদায় আরেকটি গণ অভ্যুত্থানের আহ্বান বিএনপির।
উত্তাপ কমেছে সবজির বাজারে, আলু পেঁয়াজের দর এখনো চড়া, আরেক দফা দাম বাড়ার অপেক্ষায় সয়াবিন তেল। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।